মে দিবসে শ্রমিক দলের সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র, বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করা ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা। মে দিবসের সমাবেশে অভিযোগ জামায়াতের। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি। নিরাপদ কর্মস্থল মজুরি বৈষম্য দূর করার দাবি শ্রমিকদের। চলতি বছরে বন্ধ 6টি পাটকল চালুর আশ্বাস রাষ্ট্রপতির। নিখোঁজের 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ শনাক্ত। সহপাঠীদের চোখের জলে লিমনকে শেষ বিদায়, মরদেহ আনা হচ্ছে সোমবার। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পায় দুশ্চিন্তা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নয় হামের রোগী। ফের আক্রান্ত হতে পারে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়, 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। এবং মালয়েশিয়াগামীদের 8,000 কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। রিক্রুটিং এজেন্সির মালিকদের সম্পদের খোঁজে দুদক। তালিকায় সাবেক অর্থমন্ত্রী কামাল নিজাম হাজারি। বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি বলেছেন, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। শুক্রবার দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাপিয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। শ্রমিক দল আয়োজিত সমাবেশে মানুষের ভিড় ঠেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে 71 থেকে 24 পর্যন্ত দেশের সব শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী আমলে শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এখন দেশ গঠনের পালা। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে আমদানি নির্ভর করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছিল। তার সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ সব কলকারখানা চালু করার। এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে
বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা সবাইকে কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঢাকায় প্রথম জনসভা তারেক রহমানের। শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বললেন, শ্রমজীবী মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। গতি পাবে অর্থনীতির চাকা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি নিয়ে এবারের মহান মে দিবস পালন করল শ্রমিক দল। নেতাদের আক্ষেপ, ইতিহাসের বাঁক বদলে অবদান রাখা শ্রমিকরা বারবারই উপেক্ষিত। সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয়তাবাদী বিভিন্ন শ্রমিক সংগঠনের খণ্ড খণ্ড মিছিলে মুখর রাজধানীর নয়াপল্টন। নির্ধারিত সময়ের আগেই শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে গানে নানা আয়োজনে মহান মে দিবসে নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি জানান শ্রমিকরা। 7,71,00,000 শ্রমিকের প্রকৃত পরিচয় নাই, তারা সংগঠিত না। এই শ্রমিকরা এখনো অর্গানাইজ করা হয় নাই, এইটার বড় ব্যর্থতা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাআল্লাহ। নেতারা বলছেন, মুক্তিযুদ্ধ থেকে 90 হয়ে 24-এর অভ্যুত্থান, ইতিহাসের সব বাঁক বদলে অবদান রাখা শ্রমিকরা বারবারই হয় উপেক্ষিত। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ এবার ইনশাল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা, শুধু কর্মস্থলে নয়, ঘরে বাইরেও নিরাপত্তা পাবেন শ্রমিকরা। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই নিরাপত্তা দুর্ভাবনাকে সঙ্গী করেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বছরের প্রতিটি দিনই কাজ করে যাচ্ছে শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত বাংলাদেশে সব স্তরের শ্রমিকের নতুন সরকারের কাছে প্রত্যাশা তাদের অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, মে দিবসে প্রতি বছরই আসে এবং প্রতি বছরই যায়, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীদের বক্তব্য এবং অন্যান্য সরকার যখন যা বলেন, শ্রমিকদের ভাগ্য আসলে কতটা পরিবর্তন হয়? আর এবার প্রধানমন্ত্রী নতুন কি বললেন? শ্রমিকদের রক্তের বিনিময়ে আসলে যে মহান মে দিবস সেটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু শ্রমিকদের যেই অধিকারের কথা বলা হয় বা ন্যায্য মজুরির কথা বলা হয়, সেটি প্রতি বছরই মে দিবস আসলেই সে বিষয়টি নিয়ে সমাজের নানা মহল থেকে কথাবার্তা বলা হয়। শ্রমিক সংগঠনগুলো সে বিষয়ে কথাবার্তা বলেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ব্যাপক একটি ফারাক থেকে যায়। শ্রমিকের অধিকার সেভাবে আসলে যে প্রতিষ্ঠিত যেভাবে হওয়ার কথা ছিল সেটি আসলে যে হয় না। তো আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান মে দিবস উপলক্ষে তিনি নয়াপল্টনে
যে কর্মসূচিতে শ্রমিক দল আয়োজিত যে কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু কথাবার্তাও বলেছেন, আশার বাণী কিছু শুনিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা সেটি পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নিয়েছে সরকার, এবং সেই জায়গায় তিনি আরও কিছু বিষয় এসে বলেছেন যে বিনিয়োগ আকর্ষণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তিনি আলাপ আলোচনা শুরু করেছেন এবং সেখান থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে, সেটিও কিন্তু যে তার বক্তব্যে একটি আভাস পাওয়া গেছে। এবং তিনি যে কথাটি বলছেন যে নতুন নতুন কলকারখানা যদি তৈরি হয় তাহলে শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে, অর্থাৎ যে কর্মসংস্থান সেটি বাড়বে, এবং সেটি বাড়লে নিঃসন্দেহে যে বেকারত্বের হার কমে আসবে কিংবা যে অর্থনীতির চাকা সেটি আরও সচল হবে। এবং আজকে তিনি তার বক্তব্যে দেশ গড়ার শ্রমিক হিসেবে তিনি নিজেকে মানে প্রস্তুত করার যে প্রত্যয় সেটি কিন্তু যে তিনি তুলে ধরেছেন, এবং তিনি যে কথাটি বলেছেন যে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে মানে দেশ গড়ার শ্রমিক হিসাবে সবাইকে আসলে যে নিবেদন। সেক্ষেত্রে রবিন, প্রধানমন্ত্রী কিন্তু দেশ গড়তে বাধা বা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এমন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, তার বক্তব্যে রাজনৈতিক কথাবার্তাও এসেছে এবং সেখানে তিনি যে বিষয়টি মানে উল্লেখ করেছেন যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, অরাজকতা হচ্ছে, সেই বিষয়াশয়গুলো যেন রুখে দেওয়া হয় সেই ডাক তিনি দিয়েছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে মানে যখনই গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যায় তখনই কিছু কিছু মহলের সেটি আসলে যে পছন্দ হয় না এবং তারা চায় যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যেন না হোক, সে কথাটি প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেছেন। এবং তিনি আরও একটি বিষয় তিনি বলেছেন যে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা চলছে এবং যে বন্ধুহীন করার যে চেষ্টা সেটিও আসলে যে চলছে, কিন্তু সেসবে কান না দিয়ে বিশ্ব নেতারা এখন বাংলাদেশি বিনিয়োগের কথা ভাবছেন, এমন কথা কিন্তু যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার আজকের বক্তব্যে বলেছেন। এবং অন্যদিকে তিনি যে সমাবেশে আরেকটি বিষয় তিনি বলেছেন যে সবাই যেন চোখ কান খোলা রাখেন এবং যারা অরাজকতা করেন বা ষড়যন্ত্র করেন তাদের যেই ষড়যন্ত্র বা চক্রান্ত সেগুলো যেন প্রতিহত করা হয়, সে অনুযায়ী যেন জবাব দেওয়া হয়। সেক্ষেত্রে রবিন, মাত্র 2 মাস পার করা একটা সরকার, সেক্ষেত্রে দেশে বিদেশে এমন কি চক্রান্ত হচ্ছে বা কারাই বা করছে? হয়তো তার কাছে এমন কোনো তথ্য আছে বা তিনি হয়তো যে ভাবছেন বা আভাস পাচ্ছেন, এবং তিনি আসলে যে কথাটি বলছেন যে মানে অনেকে চেষ্টা করছে এই ধরনের কথাবার্তা কিন্তু যে তিনি তার বক্তব্যে বলেছেন। তো সেক্ষেত্রে রবিন, মে দিবস নিয়ে অন্যান্য দলও তো কথা বলেছেন। হ্যাঁ, আজকে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচিতে নেতারা বক্তব্য দিচ্ছেন। রাব্বি, আমরা সে বিষয়ে আলোচনা করব, একটু প্রতিবেদন রয়েছে, একটু দেখে নিই। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ, লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের সাধ্যরহিত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে রবিন, বিরোধী দলের পার্ট থেকে আসলে এই শ্রমিক
দিবসে কি নতুন বললেন এবং তারা আসলে শ্রমিকদের অধিকার রক্ষায় কি প্রতিশ্রুতি দিলেন? না, তারা যে কথাটি বলেছেন আজকে মানে বিরোধী দলীয় নেতা জামাত আমিরের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে ক্ষমতার পালাবদল হয়, অনেক কিছুরই বাক বদল হয়, কিন্তু দিন শেষে যেটি দেখা যায় যে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয় বা নেতাদের ভাগ্য বদলায়, কিন্তু সেখানে শ্রমিকদের যেই পরিবর্তন আসার কথা সেটি আসলে যে আসে না। এবং একই সঙ্গে তিনি কিন্তু যে শ্রমিকদের অধিকার আদায়ে তার যে সরব থাকার কথা সেটিও কিন্তু যে তিনি বলেছেন, এবং তিনি একই সঙ্গে বলেছেন যে একই সঙ্গে যেমন তিনি এ বিষয়ে সংসদে লড়াই চালাবেন, ঠিক একইভাবে সংসদের বাইরেও তিনি এ বিষয়ে মানে লড়াই চালাবেন বলে তার পক্ষ থেকে বলা হয়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু যে নেতাদের বক্তব্যে যে কথাবার্তাটি এসেছে যে শ্রমিকদের যে পরিমাণ মজুরি পাওয়ার কথা সেটি আসলে যে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তো শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোর জন্য যথাযথভাবে নিশ্চিত করা হয়, সেই আহ্বানও কিন্তু যে সমাবেশগুলো থেকে জানানো হয়েছে। এবং আজকে এনসিপির নেতা আখতার হোসেন যে কথাটি বলেছেন যে শ্রমিকদের মজুরি এখনও নিম্নমানের, এবং এই যে এরকম যে পরিমাণ মজুরি তারা পান সেটি দিয়ে আসলে যে বাজারে তাদের পক্ষে টিকে থাকা আসলে যে খুব কঠিন হয়ে পড়বে। এবং বিভিন্ন কর্মসূচিতে নেতারা যে কথাটি বলেছেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠান তারা যদি বেতন বকেয়া রাখে তাহলে সেই বিষয়টিতে যেন সরকার যেন উদ্যোগী হয় বা সেটি সুরাহা করার জন্য, এবং একই সঙ্গে যে প্রতিষ্ঠানকে যেন জবাবদিহিতার মধ্যে আনা হয় সেটি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এইসব কর্মসূচিগুলো থেকে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। মহান মে দিবসে শ্রম অধিকার এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার এবং বিরোধী দলের কর্মযজ্ঞ এবং বক্তব্যের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। এদিকে সরকার গঠনের 2 মাসের মধ্যে বন্ধ কল কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন শ্রমমন্ত্রী। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে, সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষে প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হলো মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘন্টা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন ফেডারেশনের নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের।
এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা ৮ ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। যে শ্রমিকদের অর্থের টাকায় বাংলাদেশ সরকার বাজেট গঠন করে, সেই বাজেটে আমাদের শ্রমিকদের জন্য আমরা বরাদ্দ চাই। ৮ ঘন্টার পর আমাদেরকে ওভারটাইম দিতে হবে, আমাদের সরকারি ছুটি পূর্ণ বহাল রাখতে হবে। আমাদের অনেক টর্চার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখন আর আগের মতো শান্তি নাই। ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করতে হবে। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা যারা মোটর শ্রমিক আছি ৮ ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি। সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাওড় অঞ্চলে আবারও ঝরেছে বৃষ্টি, অন্যদিকে থামছে না উজানের ঢল। এই অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। টানা বৃষ্টিতে হবিগঞ্জে ৫,৬৩২ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সব কৃষক যা আছে সবারই একই গতি, তেমন কৃষক ধ্বংসের শেষ প্রান্তে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ১৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৫,০০০ কৃষক। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। তো ১,০০০ এরপরেও হয় না, লোক পায় না। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে, যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার উনি এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৪ শিশু মৃত্যু হয়েছে। একদিনে হাম উপসর্গ নিয়ে ১২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ঝুঁকিমুক্ত নয় হাম আক্রান্ত রোগী। ফের আক্রান্ত হতে পারে বিভিন্ন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। অন্তত ১ মাস আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় খেলায় মগ্ন ৭ মাসের সানিহা। পাশেই মা রোকসানা ব্যস্ত জিনিসপত্র গোছাতে। ৫ দিন ভর্তি থাকার পর আজ তাদের ছুটি হয়েছে। এর আগেও নিউমোনিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে ৯ দিন। ওখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বাসায় রিলিজ হয়েছে। তারপর ৫ দিন পরে দেখি যে ওর মাথায় আর কি ওই র্যাশ মানে ঘাম বিচ্ছি মনে করছি আমরা। এখানে আসার পরে ট্রিটমেন্ট দিল, দেওয়ার পরে এখন একটু আল্লাহর রহমতে সুস্থ। হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অনেকেরই গল্পই এমন। অতি সংক্রামক হওয়ায় সুস্থ সন্তানদের নিয়েও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। সবাই আতঙ্কের ভিতর আছে, কারণ যে শুনে সে তো ভয় পায়। অনেক চিন্তিত আছি। আমার আর 2টা বাচ্চা আছে, ওইগুলো কোনো সমস্যা হয় নাই। চিকিৎসকরাও বলছেন, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের অন্তত আরও 1 মাস আইসোলেশনে রাখতে হবে। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে
তাদেরকে আমরা অবশ্যই বলি আগামী আরও 1 মাস বা 4 সপ্তাহের মতো আইসোলেটেড থাকবে, মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং অন্য কোনো রোগাক্রান্ত বাচ্চাদের কাছেও যাবে না। গত 1.5 মাসে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 25,000 আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11,000-এর বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে 270-এর বেশি শিশুর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্ড লাইনে দুদক। 100 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদের খোঁজে জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে বর্তমান সরকার নতুন করে মালয়েশিয়া শ্রম বাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা শঙ্কিত আবারও সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। দুদক বলছে, কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। তাদের ব্যক্তি স্বার্থের জন্য, তাদের গোষ্ঠী স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেট করতে চায়, আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরের সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হওয়া বৈশ্বিক জ্বালানি তেলের বাজার ইতিবাচক প্রভাব ফেলবে। এর সুফল পাবে বাংলাদেশও। ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। তবে এজন্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া প্রয়োজন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 10 কোটি 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার প্রায় 35 লাখ ব্যারেল বা 4% যোগান দেয় আরব আমিরাত। তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রক দেশগুলোর জোট ওপেকের সদস্যপদ থেকে 6 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হচ্ছে মের শুরু থেকেই। তথ্য বলছে বছরে প্রায় 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, যার সিংহভাগই আসে ওপেকের সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেল এক বছরে সৌদি থেকে 7,20,000 আর আমিরাত থেকে এসেছে 6,20,000 মেট্রিক টন জ্বালানি তেল। শিল্প উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার অস্থির। জোটের কোটার বাইরে এসে আরব আমিরাত উৎপাদন বাড়ালে তা দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। যখন তারা ওপেক্স প্লাস থেকে বের হয়ে যায়, তাদের উৎপাদনটা বাড়বে, এর জন্য কিছুটা সময় দরকার। যখন সাপ্লাইটা বেড়ে যাবে, হয়তো বা তেলের দাম আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বাট এইগুলো সবগুলোই কিন্তু বাট কিন্তুর উপর ডিপেন্ড করতেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ রুট স্বাভাবিক হলে জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ইতিবাচক পরিবর্তন হবে। যেটা এখন $110-115 চলছে, সেটা
এই ওপেক থেকে এমিরেটস বের হয়ে যাওয়ার ফলে 60-ও নেমে যেতে পারে। এই যুদ্ধ যতদিন চলবে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে এটার বড় ধরনের কোনো একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। তবে সৌদি আরব আরব আমিরাত দ্বন্দ্বে ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লে সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়ে বিকল্প জ্বালানি কূটনীতি জোরদারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়াল সিট, থাকবে। নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্ত যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 2 জন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে ভোরে অভিযান চলে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী বারিধারা একটি গির্জায় ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল। পুলিশ বলছে গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। 27 এপ্রিল রাত 2:30টা রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি রিকশা। কিছুক্ষণ পর চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর দেয়াল টপকে ঢুকে যায় গির্জায় 2 যুবক। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুমে বাইরে থেকে লক করে দেয়া হয়। কিছুক্ষণ পর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসে 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। জব্দ করা হয় নগদ টাকা সহ লুট হওয়া অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারা আসে চক্রটি। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে তারা এখানে অভিযান পরিচালনা করে তারা টাকা এবং পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে। রিক্সা চালক তাদের মেম্বার এবং তার বিরুদ্ধে মামলা আছে। গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 3 জনই ঘটনার সাথে জড়িত ছিল, 1 জন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। তো তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি, তাদের এই 8টার মতো, একজনের নামে 8টার মতো মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। ডাকাত দলটির সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন সহ আয়োজন করা হয় শোভাযাত্রার। মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। মেঘাচ্ছন্ন সকালে বোধিবৃক্ষের নিচে ধূপবাতি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে করেন পুণ্যার্থীরা। উৎসবমুখর পরিবেশে এই বিশেষ দিনে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, বুদ্ধ দেশনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আজকের জন্য আমি প্রার্থনা করব জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি নির্বাণ লাভ করুক। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ। সারা বছরটা যাতে আমরা ভালোভাবে সুখে থাকতে পারি, সবাই যাতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি, এই প্রার্থনাটাই আমাদের প্রধানত থাকবে। সব বৈরিতা, হিংসা ও অশান্তি দূর হয়ে বিশ্বে শান্তি আসবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মের অনুসারীদের। আজকে বিশ্বের যে শান্তি, মৈত্রী, করুণা এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বুদ্ধের শান্তির যে বাণী, সেই বাণীকে ধারণ করে আজকে একটা শান্তিরময় একটা বিশ্বের যে কামনা, সেই কামনা আজকে পদযাত্রা। আমরা সবাই সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল কামনা করি।
যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে বৌদ্ধবিহার থেকে বের করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় বুদ্ধের জীবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নানান দিক। তারিফ রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের 2 সপ্তাহ পর হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। ফ্লোরিডা পুলিশ নিহতের ভাইকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রুমমেটের হাতে প্রাণ হারানো আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। আগামী সোমবার লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। অবশেষে শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত 26 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে খুঁজে পাওয়া মরদেহটি বৃষ্টির। নিহতের ভাইকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর আবেদন জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মায়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে বলে জানা গেছে। এদিকে নিহত আরেক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডার ট্যাম্পার একটি স্থানীয় মসজিদে সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন কমিউনিটির শত শত মানুষ অংশ নেন। আগামী সোমবার লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা শেষে জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান, শোকাহত 2 পরিবারের পাশে দাঁড়াতে এরই মধ্যে গোফান্ডমিতে একটি আর্থিক সহায়তা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। এ ঘটনায় গ্রেফতার করা হয় হিশাম ঘারবিয়ের নামে লিমনের রুমমেটকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মহান মে দিবসে বিশ্বের বিভিন্ন দেশে নানা দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সমাবেশ আয়োজন করে শ্রমিক ইউনিয়ন ও কয়েকটি বামপন্থী সংগঠন। ঐতিহাসিক তাকসিম চত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে সমাবেশকারীরা। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় 57 জনকে গ্রেফতার করা হয়েছে। সমাবেশ ঘিরে আগে থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল। অন্যদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বেতন বাড়ানোর দাবিতে সমাবেশ করেছেন কয়েক হাজার অধিকার কর্মী। এদিন মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের আয়োজন করা হলেও সেখানে যেতে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় সাধারণ শ্রমিকের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দৈনিক মজুরি 695 পেসো থেকে বাড়িয়ে 1200 করার দাবি বিক্ষোভকারীদের। ভারতের মধ্যপ্রদেশে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিন ক্রেন সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ডুবে যাওয়া নৌকাটি তোলার চেষ্টা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি উদ্ধার না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাবে না। প্রবল ঝড়ের মধ্যে পড়ে পর্যটকবাহী নৌযানটি ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায় যাত্রী বোঝাই নৌকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় শেষ টি-20 জিতলেই কিউইদের ফিরতে হবে খালি হাতে। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন দলের সাফল্যে তাকে কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। অন্যদিকে হাল ছাড়েনি ব্ল্যাক ক্যাপরা। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা, জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। 20 ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি, সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফরচুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। শেষ 4 টি-20তে সমানে সমান 2 দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও।
বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ ম্যাচে এত সব প্রশ্নের মাঝে সবথেকে বড় শঙ্কাটার নাম হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার ম্যাচের সময়ের আশেপাশেই এই এরিয়াতে হতে পারে বড় ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টি বাগড়ায় যদি শেষ ম্যাচ ভেস্তে যায় তাহলে দর্শকরা বঞ্চিত হবে আরও একটা হাই ভোল্টেজ লড়াই থেকে। যদিও বা সিরিজটা ঠিকই জিতে নেবে টাইগাররা। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলে উপেক্ষিত শ্রমিকরা অভিযোগ জামায়াতে দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান। এবং হাওরে ফের বৃষ্টি থামছে না, উজানের ঢল, নদ নদীর পানি আরো বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।